সমুদ্র যেমন দিগন্তহীন বিশালতার প্রতীক, তেমনি মানুষের সাহস আর প্রতিবাদের সবচেয়ে বড় ক্যানভাস। ইতিহাসের বাঁকে বাঁকে এই সমুদ্রই দেখেছে সভ্যতার উত্থান, সাম্রাজ্যের পতন আর মুক্তির জন্য মানুষের অসম সাহসী লড়াই। আজ আবারও সেই ভূমধ্যসাগরের উত্তাল ঢেউ সাক্ষী হতে চলেছে এক নতুন ইতিহাসের, এক অসম লড়াইয়ের মহাকাব্যিক উপাখ্যানের, যেখানে একপাশে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে নির্দয়, বর্ণবাদী এবং শিশুকারী এক সন্ত্রাসী রাষ্ট্র, আর অন্য পাশে এগিয়ে চলেছে মানবতার সেই অকুতভয় কাফেলা। দখলদার জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের সমস্ত হুমকি, আস্ফালন আর রক্তচক্ষুকে পায়ের তলায় পিষে দিয়ে ইউরোপের বিভিন্ন বন্দর থেকে গাজার দিকে ছুটে চলেছে জাহাজের এক বিশাল বহর। এটি কোনো সাধারণ যাত্রা নয়, এটি অবরুদ্ধ, ক্ষুধার্ত, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার মজলুম মানুষদের জন্য বয়ে নিয়ে চলেছে হাজার হাজার টন খাদ্য, ঔষধ আর জীবন বাঁচানোর সরঞ্জাম। কিন্তু তার চেয়েও মূল্যবান যা এই জাহাজগুলো বহন করছে তা হলো বিশ্বের কোটি কোটি মুক্তিকামী মানুষের ভালোবাসা, সাহস আর এই জ্বলন্ত বার্তা: হে গাজাবাসী, তোমরা একা নও, বিশ্ব বিবেক তোমাদের সাথে আছে। এই নৌবহরকে এর আয়োজকরা শুধুই মানবিক মিশন বলছেন না, তারা এটিকে অভিহিত করছেন বিশ্বের সর্ববৃহৎ সামুদ্রিক মিশন হিসেবে। কোনো দেশের সেনাবাহিনী নয়, কোনো পরাশক্তির নৌবহর নয়, বরং পৃথিবীর নানা প্রান্তের সাধারণ মানুষের উদ্যোগে সংগঠিত হয়েছে এই বিশাল কর্মযজ্ঞ। গ্লোবাল সি ফ্লোটিলার প্রকাশিত তথ্য বলছে, এই মানবিক কাফেলায় যোগ দিয়েছেন ৬টি মহাদেশের অন্তত ৪৪টি দেশের প্রতিনিধি। অস্ট্রেলিয়া থেকে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা থেকে স্পেন, বিশ্বের প্রায় সব প্রান্তের বিবেকবান মানুষ এসে মিলিত হয়েছেন এক বিন্দুতে। তাদের একটাই লক্ষ্য, দশকের পর দশক ধরে গাজার উপর চাপিয়ে দেওয়া অমানবিক, অবৈধ অবরোধের দেয়ালকে গুড়িয়ে দিতে হবে। এই বিশাল বহরে সামিল হয়েছে প্রায় ১০০টি জাহাজ, যার প্রথম অংশটি অর্থাৎ ডজনখানেক ছোট আকারের জাহাজের একটি দল গত ৩১শে আগস্ট স্পেনের বন্দর থেকে নোঙর তুলেছে। এই জাহাজগুলোতে কোনো মারণাস্ত্র নেই, নেই কোনো সৈন্য, আছে শুধু চিকিৎসক, নিবেদিত প্রাণ মানবিক কর্মী, শিল্পী, আইনজীবী, ধর্মীয় নেতা আর শত শত স্বেচ্ছাসেবী। তাদের সঙ্গে রয়েছে অবরুদ্ধ গাজার শিশুদের জন্য গুঁড়ো দুধ, ডায়াবেটিস রোগীর জন্য ইনসুলিন, হাসপাতালের জন্য সার্জিক্যাল সরঞ্জাম আর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা মানুষদের জন্য সামান্য আশ্রয়ের ব্যবস্থা। যাত্রাপথে ৪ঠা সেপ্টেম্বর তিউনিসিয়ায় এই বহরের সাথে যোগ দিয়েছে আরও কয়েকটি জাহাজের দ্বিতীয় একটি দল, যা এই কাফেলার শক্তি এবং সাহসকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণার বিষয়টি হলো, এই মিশনের সাথে কোনো দেশের সরকার বা কোনো রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ততা নেই। অংশগ্রহণকারী প্রত্যেকে এসেছেন ব্যক্তিগত তাড়না থেকে, মানবতার ডাকে সাড়া দিয়ে। ৪টি প্রধান কোয়ালিশনের সমন্বয়ে পরিচালিত হচ্ছে এই নৌবহর। এই মানুষগুলোকে কি এক অমোঘ আকর্ষণে একসুতোয় বেঁধেছে? তাদের এক করেছে মানবিক মর্যাদা রক্ষার লড়াই, অহিংস প্রতিবাদের শক্তি এবং একটি অটল প্রতিজ্ঞা গাজার উপর চাপিয়ে দেওয়া গণহত্যা এবং অমানবিক অবরোধ চিরতরে বন্ধ করতে হবে। তবে এই যাত্রা যে কতটা বিপদসংকুল তা বলার অপেক্ষা রাখে না। পদে পদে রয়েছে মৃত্যুফাঁদ, রয়েছে রক্তপিপাসু হায়েনাদের অতর্কিত হামলার শঙ্কা। আর এই কারণেই বার্সেলোনার প্লাকা দেল রেইতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে আয়োজকরা অত্যন্ত সতর্কতার সাথে জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে তারা কোনো নির্দিষ্ট জাহাজের নাম বা কোন বন্দর থেকে পরবর্তী যাত্রা শুরু হবে তার সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করবেন না। কারণ বিশ্ববাসী ভোলেনি কিভাবে অতীতেও এই জালিম শাসক গোষ্ঠী মানবিক কর্মীদের উপর আন্তর্জাতিক জলসীমায় জলদস্যুদের মতো নৃশংস হামলা চালিয়েছিল। বিভিন্ন সূত্র থেকে ধারণা করা হচ্ছে, প্রায় ৩০০০ কিলোমিটারের এই বিপদসংকুল পথ পাড়ি দিতে ফ্লোটিলার ৭ থেকে ৮ দিন সময় লাগতে পারে। প্রতিটি মুহূর্ত তাদের কাছে চরম উৎকণ্ঠা আর সীমাহীন সাহসের এক অভূতপূর্ব মিশ্রণে। তবে কেন এই ফ্লোটিলা বা নৌবহরের আয়োজন? কেন আকাশপথে বা স্থলপথে সাহায্য পাঠানো হচ্ছে না? এই প্রশ্নের উত্তর জানতে হলে চোখ দিতে হবে গাজার সেই অবরুদ্ধ কারাগারের দিকে, যা জায়নবাদী ইসরায়েল বছরের পর বছর ধরে তৈরি করেছে। একটি ফ্লোটিলা হলো জরুরি পরিস্থিতিতে জাহাজের মাধ্যমে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার একটি মাধ্যম, বিশেষ করে যখন আকাশ বা স্থলপথ কোনো সন্ত্রাসী রাষ্ট্র জবরদখল করে রাখে। ২০০৭ সাল থেকে এই দখলদার শক্তি কেবল গাজার স্থলসীমান্তই নয়,
এর আকাশ এবং জলসীমাকেও সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে, যার ফলে সেখানে পণ্য বা মানুষের চলাচল প্রায় অসম্ভব। এটি আক্ষরিক অর্থেই পৃথিবীর সর্ববৃহৎ উন্মুক্ত কারাগার। যুদ্ধের আগে থেকে গাজার একমাত্র বিমানবন্দরটি অকার্যকর, কারণ 2001 সালে ইয়াসির আরাফাত আন্তর্জাতিক বিমানবন্দরটি ডেলিবিরেটলি বোমাবর্ষণ করে ধ্বংস করে দিয়েছিল এই সন্ত্রাসী রাষ্ট্রটি। তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার, গাজাবাসীকে বহির্বিশ্বের সাথে স্বাভাবিক যোগাযোগের সমস্ত পথ রুদ্ধ করে দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। তাই সমুদ্রপথই এখন গাজায় পৌঁছানোর একমাত্র দরজা, আর সেই দরজা দিয়েই মানবতার এই কাফেলা এগিয়ে চলেছে অবরোধের দেয়াল ভাঙতে। এটি শুধু ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার মিশন নয়, এটি জালিমের চোখে চোখ রেখে দেওয়া এক শক্তিশালী রাজনৈতিক বার্তাও বটে। এই বর্বর অবরোধ এবার শেষ করতেই হবে। এই ফ্লোটিলার যাত্রা মনে করিয়ে দেয় 2010 সালের সেই মর্মান্তিক ঘটনার কথা। সেবারও ফ্রিডম ফ্লোটিলা নামের একটি মানবিক নৌবহর গাজার দিকে যাত্রা করেছিল, কিন্তু আন্তর্জাতিক জলসীমায় থাকতেই মাভি মারমারা নামের প্রধান জাহাজটির উপর রাতের অন্ধকারে জলদস্যুদের মতো হামলা চালায় ইসরায়েলি কমান্ডো বাহিনী। হেলিকপ্টার থেকে জাহাজের ছাদে নেমে তাদের নিরস্ত্র ঘুমন্ত মানবিক কর্মীদের উপর নির্বিচারে গুলি চালায়। সেই নৃশংস হামলায় 10 জন তুর্কি নাগরিক শহীদ হন এবং আরও অনেকে আহত হন। সেই ঘটনার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠলেও এই সন্ত্রাসী রাষ্ট্রের কিছুই হয়নি। তারা আজও মনে করে যে কোনো আন্তর্জাতিক আইন ভাঙার অধিকার তাদের রয়েছে। তাই এবারের ফ্লোটিলার যাত্রাপথেও সেই একই শঙ্কা ঘুরপাক খাচ্ছে। রক্তপিপাসু ইসরায়েলি নৌবাহিনী কি এবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে? তারা কি আবারও নিরস্ত্র মানবিক কর্মীদের রক্তে ভূমধ্যসাগরের পানিকে লাল করবে? যদিও এবারের পরিস্থিতি ভিন্ন। 2010 সালের পর বিশ্ব অনেক বদলে গেছে। ফিলিস্তিনের পক্ষে, বিশেষ করে গাজার গণহত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে যে গণজাগরণ তৈরি হয়েছে তা অভূতপূর্ব। বিশ্বের বিভিন্ন শহরের রাস্তায় মিলিয়ন মিলিয়ন মানুষ আজ ফিলিস্তিনের পতাকা হাতে নামছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের বর্বরতার মুখোশ উন্মোচিত হচ্ছে প্রতিনিয়ত। তাই এবার যদি ফ্লোটিলার ওপর সামান্যতম আঁচড়ও লাগে, তাহলে বিশ্বজুড়ে যে আগুন জ্বলবে তা নেভানোর ক্ষমতা হয়তো কারো থাকবে না। এই ফ্লোটিলা তাই কেবল কয়েকটি জাহাজের সমষ্টি নয়, এটি হয়ে উঠেছে বিশ্ব বিবেকের এক চলমান প্রতিচ্ছবি। এটি একটি সাহসের বাতিঘর, যা দেখিয়ে দিচ্ছে যে বুলেট আর বোমার চেয়েও মানবতার শক্তি অনেক বেশি। এই কাফেলার প্রতিটি জাহাজের মাস্তুলে যে পতাকা উঠছে তা শুধু একটি দেশের নয়, তা সমগ্র মানবতার পতাকা। এই জাহাজগুলো যখন গাজার উপকূলে পৌঁছাবে, সেই মুহূর্তটি হবে এক ঐতিহাসিক মুহূর্ত। এটি হবে অবরুদ্ধ মানুষের মুক্তির বিজয়, মানবতার বিজয় এবং দানবীয় শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের অদম্য সাহসের বিজয়। সারা বিশ্ব আজ তাকিয়ে আছে সেই মাহেন্দ্র খনের দিকে।